নমস্কার, পডকাস্ট উইথ শান্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দাদার সাথে একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি। সেই দাদা আমার ফেসবুকে অ্যাড থেকে মানে আমার চ্যানেলে অ্যাড দেখে আমার চ্যানেলে এসেছে। দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তার জীবনের সাথে ঘটনাটি আমার সাথে শেয়ার করার জন্য। নমস্কার দাদা। নমস্কার। প্রথমেই এই চ্যানেলের সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এবং দাদাকে তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আমাকে এতটা সময়ের সময়ের মধ্যে ব্যস্তর মধ্যে থাকার পরেও এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো আমার সঙ্গে ঘটে যাওয়া একটা খুব খারাপ একটা ভয়ঙ্কর, আমি নিজেও জানতাম না যে আমার সঙ্গে এত ভয়ঙ্কর কিছু ঘটবে। তো এই ঘটনাটা হলো, আমি যখন 9-এ পড়তাম, তো তখনকার 9 ফাইনাল হবে পরীক্ষা, তারপরে ওই 10-এ উঠবো। তো এবার আমি কাছে স্কুলে পড়তাম, এডিপি স্কুলে। তো এই স্কুল থেকে একদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ছুটি হয়ে গেছে, স্কুলে ছিলাম তখন। তো ছুটি হয়ে গেছে, তো বাড়ি ফেরার পথে তখন বৃষ্টি হচ্ছে, মেঘও চমকাচ্ছিল প্রচুর। এবার বাড়ি ঢুকে গেছে। বাড়ি ঢুকে যাওয়ার পরে হঠাৎ ওই ড্রেস চেঞ্জ করার সময় হঠাৎ করে ওই বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে একটা মেঘ চমকালো। মেঘ চমকালো, একটা আচমকা মেঘ চমকালো, তো প্রচুর জোরে আওয়াজ হলো। একটু ভয় পেলাম। তো তখন কিছু মনে হয়নি যে আমি মেঘ চমকেছে। অনেকে বলে ছোটবেলায়, তখন বয়সটা আরো কম ছিল, মা বলছিল কানে হাত দিতে, এরকম বলছিল। তো তখন মিটে গেল, চমকালো, ঠিক আছে, ভয় পাইনি, ওই রকম একটুখানি হলো। এবার লাস্টে তখন মা বাবা এক ঘরে ঘুমাত, আমি আরেক ঘুমাতাম। তো বুঝতেও পারিনি তখন যে ওই মেঘ চমকানোর পরে আমি ভয় পাবো কিনা। তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম ঠিক মতো, কোনো অসুবিধা নেই। প্রায় রাত 2-2:30 বাজবে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল, আমি ভাবলাম যে হয়তো কোনো কারণে ঘুম ভেঙে গেছে। এবার ঘুম তো আসবে, সেই রাত থেকে 2:30 বাজে তখন থেকে আমি চেতন, এই ঘুমাবো চোখ বুজে রয়েছি, ঘুমাবো। তখন থেকে একটা ভয় মনের মধ্যে কাজ করছে, কি কারণে ভয়। এবার অনেকেই জিজ্ঞাসা করতেই পারে যে কি কারণে ভয় পাচ্ছিস। তো হঠাৎ করে না ঘুম আসছে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা, রাত একা একা কি করবো, আর মোবাইল ঘাটবো কতক্ষণ, ইচ্ছাও করছে না মোবাইল ঘাটে, একটু দেখি রাত কেটে যাবে। ঘুমও পাচ্ছে না, মোবাইলে কিচ্ছু ইচ্ছা করছে না, শুধু তাকিয়ে থাকবো একদিকে। ওই তখনকার রাত থেকে শুরু। এবার তখন বয়সটাও কম ছিল, তো একা ঘুমাতাম। তো মাকে ডাক দিলাম, আর মা হঠাৎ করে উঠলো, উঠে ঠিক আছে, তখন আবার ঘরে গিয়ে ঘুমালাম। আর ঘুম আসছে না, এদিকে মারা সবাই ঘুমাচ্ছে। আর চোখ বুঝলেই না একটা কেমন সাদা সাদা ভাব ছিল, চোখ বুঝলে একটা সাদা ওই মেঘের মতো মনে হচ্ছিল যে কিছু একটা চমকাচ্ছে, এরকম মনে হলো। তো প্রথম এরকম মনে হচ্ছে, তারপরে হয়তো ঘুমের কারণে চোখ জ্বলছিল প্রথম দিকে। তো এবার ঘুম আসছে, ওই চোখ ঘুমাবো, কিন্তু মন ইচ্ছা হচ্ছে না যে ঘুমাই, ঠিক আছে। চোখ বুঝে থাকলেও ঘুম পুরো যেই ঘুমটা হয় সেই ঘুম আর হচ্ছে না। তো এবার ঘুমও না হলে পরে শরীরও ভেঙে যাবে, আর চোখও জ্বলছে, ঘুম পাচ্ছে চোখে, কিন্তু নিজের ইচ্ছে ঘুমাতে পারছি না, ঠিক আছে। তো চোখও জ্বলে যাচ্ছে। এবার প্রথম সবাই একটা চিন্তা করছে যে কি কারণে, সারা রাত, বয়সও কম, কেন ঘুমাবে না, কিসের চিন্তা। লোকে আবার এই চিন্তাও কথা বলছে যে কি চিন্তা। আর তখন আবার ফ্রি ফায়ার গেম ছিল, প্রচুর খেলতাম, ছেলেপেলে ছিল, বন্ধু ছিল, প্রচুর খেলতাম ফ্রি ফায়ার। তো এবার সকাল হলো, এবার ঘরের থেকে বেরোচ্ছি না। পরের দিন সকালে পড়া ছিল প্রাইভেট, তো পড়তে যাবো না, সারা রাত ঘুমাইনি, ওই চিন্তাও করছি, মনে হচ্ছে কি হলো, সবাই ঘুমাচ্ছে, আমি কেন ঘুমাতে পারলাম না, এই চিন্তা ঢুকে গেছে আমার। এবার এটা তো চিন্তা করার কারণ না, তখন তো বুঝতে পারিনি কি একটা হয়েছে। তো সবাই পড়তে যাচ্ছে, ডাকছে, ফোন করছে, আমি আর ঘরের থেকে বেরোচ্ছি না। 10টা 11টা সকাল হয়ে গেছে, ওই রাত কেমন করে কেটে গেল
সকাল হয়ে গেল, প্রাইভেট হয়েছে, যাচ্ছি না, বেরোচ্ছি না, উঠছি না বিছনা থেকে, মানে ভালো লাগছে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে বিছনায়। এবার আর চোখ দিয়ে জল বেরোতো। এবার কি কারণে, হয় মনের থেকে একটা কোনো খারাপ কিছু হচ্ছিল বলে আমি কাউকেই প্রকাশ করতে পারছি না। তো লাস্টে সবাই বলছে চোখ জ্বলছে, আর কিছুই তো মানে মনেই পাচ্ছি না যে কি হচ্ছে, ভালো লাগছে না কিছু। তো হঠাৎ করে মারা চিন্তা করছিল, একদিন পুরো দেখলো ঘর থেকে বেরোচ্ছে না, না যাবো না, ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। তখন থেকে ওই রাত থেকে মানে শুরু হয়ে গেল, ভালো লাগছে না। তখন আমাদের ওই পাড়ার দিকে এক জায়গায় একটা ভূতবাড়ি নামে পরিচিত, আমাদের ওখানটায় আছে একটা। ওই ভূতবাড়ি নামে পরিচিত মানে ওই বাড়িতে যারাই ভাড়া বা ওই বাড়ির লোক কেউ বসবাস করতে পারে না শুনেছি ছোটবেলা থেকে। তো ওখানে একটা পিছনের দিকে বাড়িটা বন্ধই থাকে, যারা ভাড়াতে আসে ওই কিছু না কিছু ঘটে চলে যায়, থাকতে পারে। তো ওখানে আমরা ছেলেবেলে প্রচুর খেলা করতাম, গরমের ছুটি ছিল। তো এই তারপরে ওই মানে বাড়ির পিছনে ওই একটা মাঠ টাইপসের আছে, ওখানে আমরা পাঁচিল পুরো ঘেরা বাড়িটা, ওখানে আমরা খেলা করতাম ছেলেবেলে। তো এবার অনেকেই বলছে তুই মানে প্রচুর খেলতাম ওখানে, সারাদিন বাড়ি থাকতাম, গরমের ছুটি ওখানে ক্রিকেট খেলা হচ্ছে সবাই ছেলেবেলে। তো এবার সবার মনে এক একটা প্রশ্ন আসছে যে হয় গেম খেলার থেকে হচ্ছে, না ওই ভুল বাড়ির থেকে কিছু হয়েছে, না ভয় পেয়েছে, এরকমই সবাই বলছে। বেশিরভাগ বলছে ফোন ফোন ফোনের থেকে হয়েছে, খারাপ ফোন ফোন ফোনের থেকেই এরকম হয়েছে, ঘুম আসছে না, চোখে জ্বলছে। সবাই সবার এরকম অনেক কথা শুনেছি, তখন আমি কিছু উত্তরও দিতে পারছি না কাউকে। এবার লাস্টে মা যেটা ভালো বুঝলে চোখ জ্বলছে, ডাক্তার দেখাম, চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে অনেক কিছু এবিসিডি লেখা থাকে, যারা চোখের যদি কোনো অসুবিধা হয় তো ওটা ওদের মতো ওরা পরীক্ষা করছে, আমি সব পরিষ্কারই দেখতে পাচ্ছি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করছে আমি উত্তর দেবো, মানে আমার নিজের থেকে আর কিছু ভালো লাগছে না। আমি চাচ্ছি ভাই আমাকে সুস্থ কর, এটা আমার মনে হচ্ছে। আমি তো প্রবলেমও বলতে পারছি না। এবার হয়তো ঘুম হচ্ছে না, চোখটা ঠিক আছে বলে দিল, তারপরে চোখ জ্বলার জন্য ড্রপও দিল, চোখ জ্বলছে কমে যাবে, ঠিক আছে। রাত হয়ে গেল, মানে সারাদিন কেটে গেল, রাত আবার ঘুম আসছে। এবার মা তো জেগে রয়েছে আমার সাথে, আর একটাই ছেলে আমি, তো উনি তো চিন্তা করছেন, উনি আমার সঙ্গে জাগা সারা রাত। আমি আমি চোখ বুঝছি, মানে একটা মানুষের এখন কি হয়, মানে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে, আমারও সেম। এখন যদি আমরা মোবাইলও ঘাঁটি, হাইয়েস্ট ওই 12টা 1টা অব্দি ঘাঁটবো, তারপরে অটোমেটিক ঘুম পেয়ে যাবে, ঠিক আছে। চোখ এমনি অনেকে টিভি দেখতে ঘুম পাওয়ারই কথা, কারণ তুমি সারাদিন খেলা করতে শরীরের ক্লান্তি ভাব রয়েছে। হ্যাঁ, ওটাই একটা খাটাখাটনি করলে পরে অটোমেটিক ঘুম হবে। এবার অনেকেই আছে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, টিভি চলে গেল আর রুমে ঘুমাচ্ছে। তো ওই রকম একটা বাচ্চা ছেলে ঘুমাচ্ছে না, সারা রাত জাগা, মা যতক্ষণ জেগে রয়েছে, মাও তো ঘুমিয়ে পড়ছে, কতক্ষণ আমার দিকে দেখে। এবার উনি চাচ্ছে দেখি কতক্ষণ ঘুমাচ্ছে, আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি তো ঘুমাচ্ছি না, মানে চোখ বুজে রয়েছি, ঘন্টার পর ঘন্টা রাত কেটে যাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছে না। আর এদিকে আমার তো একটা ভয় লাগছে যে ঘুম আসছে না কেন, সবাই ঘুমাচ্ছে সারা রাত। তো আমি মার ডাকছি বারবার, আমিও তো একটা ছেলে, আমি তো বারবার ডেকে আমি ওনার ঘুম নষ্ট করছি। তো তারপরে মাকে বারবার ডাকছি না, তো তারপরে মাও অটোমেটিক চিন্তা করতে করতে উনিও ঘুমাচ্ছে না, আমার দিকে দেখছে। এবার যখনই দেখে আমি চেতন, একটা উনি দেখে যে ঘুমানো নাকি, ওনার তো মায়ের মন, তাহলে একটু ঘুমাচ্ছে মনে হয়। আমি তো চেতন, আমি চোখ বুজে রয়েছি, আমি পুরো জাগা, মানে সারা রাত জাগা, নিজের থেকে মনে হচ্ছে পুরো জেগেই রয়েছে, ঘুমই হচ্ছে না। মানুষ যদি একটুখানি চোখ বুঝেও থাকে ও এমনি ঘুমিয়ে পড়ে। এবার আমি তো পুরো সারা রাত জাগা, রাত কেটে যাচ্ছে এরকম করে। সকালে আর মানে ইচ্ছা করছে না স্কুলে যাই, পড়তে যাই, খেলতে যাই, ঘরের মধ্যে পুরো আটকা। কেউ বলছে না যে ঘরে থাক, আমার ইচ্ছা যে আমি ঘরেই থাকবো, বেরোবো না কোথাও। তো এরকম করে কাটছে। লাস্টে হয়তো ঘুমের থেকেই, মানে ঘুম হচ্ছে না, অনেকের মাথা ব্যথা যন্ত্রণা করে,
তো আমার তো অনেকেই জিজ্ঞাসা হচ্ছে কি হয়েছে, ঘুমাচ্ছিস না কেন, চিন্তা হচ্ছে কিসের। আমার যেই প্রবলেম গুলো হচ্ছে মানে এক এক সময় মনে হচ্ছে চোখ জ্বালা, চোখের প্রবলেম, একবার মনে হচ্ছে মাথা ব্যথা। তাই পুরোটা কি হলো, তখন আবার লকডাউন পড়ে যাচ্ছিল, ঠিক আছে? তো সব জায়গায় তো ট্রেন ফ্রেন সব বন্ধ, ভালো জায়গায় যেতেও পারছি না। এবার ডাক্তার দেখে মানে ডাক্তার তো কিছুই, তারপরে একটা ডাক্তার দেখালাম, ঘুমের ওষুধ দিয়ে দিল। ওই নার্ভের ওষুধ খেয়ে ফুলে গেলাম। একটা ফটো আছে, মানে ফুলে গেছে ওই নার্ভের ওষুধ, মানে তখন ঘুমাতাম হয়তো কিছু একটা কারণে, তো তখন আবার ঘুমাচ্ছি। এবার ঘুমের ওষুধ দিচ্ছে, ইচ্ছা করে ঘুমাতে হবে, মানে তোর দুর্বল করে যাচ্ছে, মানে ঘুমায় পড়বে মনে হচ্ছে। তো তারপর প্রথম তাও মানে ওই ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতাম না, মানে আরো চিন্তা ওদের, মানে আমার মা চিন্তা করছে যে লোকে ঘুমের ওষুধ খেলে ঘুমিয়ে পড়ে, ঘুমাচ্ছে না কেন। প্রথম ফুলে যাচ্ছি, খিদে পাচ্ছে, ঠিক আছে? তো ডাক্তার তো প্রথমে বলছে এই বয়সে আবার কিসের চিন্তা, ঘুম হবে না কেন, সবাই এরকম কথা, মানে আমার সব মনে আছে। তো এরকম বলছে, আমি তো কাউকে কিছু বলতে পারছি না যে আমার এই প্রবলেম কিছু। তো পুরো এমআরআই করে নিল, কারণ কেউ বাইরে থেকে বুঝতে পারছে না কি হচ্ছে। এমআরআই করলো, সিটি স্ক্যান। তো যেখানে গেছিলাম, কলকাতায় গেছিলাম, ওই হাসপাতালে যখন এমআরআই করতে গেলাম, সব পাগলা, সব পাগল, মাথায় প্রবলেম হলেই তো যাবে, আমার তো প্রবলেম নেই, আমি তো যেখানে আমার নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি, আমার কোনো মানে আমি তো সব দেখতে পাচ্ছি যে সব পাগল, উল্টো পাল্টা কথা বলছে আমার সামনে। আর ওই যখন সিটি স্ক্যান, ওই মাথায় প্রবলেম থাকলে ওখানে যাবে, ওই রকম সবাই। তো আমি যখন এমআরআই করতে গেল, তখন একটা ডাক্তার ক্যারিয়ার কাউন্সেলিং করছে, মানে কাউন্সেলিং করবে, মানে কি হয়েছে মনের কথা জানতে চাচ্ছে, কাউন্সেলিং। হ্যাঁ, ওই কাউন্সেলিং করতে আমাকে নিয়ে গেল। তো অনেক অনেক প্রশ্ন করছে, কি হয়েছে, ঘুমাস না কেন, কি কোথায় ব্যথা, কি হয়েছে, এই বয়সে আবার চিন্তা কিসের, অনেক প্রশ্ন, মানে টেরা কথাও বলছে। মানে আমার ভালো লাগছে না, মানে আমারও খারাপ লাগছে যে কি কারণে যে আসলাম। আমি তো সব বুঝতে পারছি, কিন্তু উত্তর কিছু নেই আমার কাছে যে কি কারণে এসছো এখানে। ওই আমি চুপ করে থাকছি, আবার কান্না পেয়ে যাচ্ছে, কেন আমাকে এত প্রশ্ন করছে, ভয়ও লাগছে সব। এবার ওখানে হয়তো একটা কারণ লাগে যে কি কারণে এমআরআই হচ্ছে, কি প্রবলেম। তো আমার সেরকম কিছুই ছিল না, ওই সবার বলতাম মাথা ব্যথা করতো, ওর জন্য গেছিলাম। তো ওইরকম ক্যারিয়ার কাউন্সিলিং করে উল্টো পাল্টা অনেক কিছু বললো আমাকে, এই বয়সে কিছু চিন্তা, অনেক, ওই ছেলেটা অনেক কিছু বললো। তারপরে ওনার নাম্বারও দিয়ে দিল আমাকে, যে বাড়ি গিয়ে যখনই খারাপ লাগবে আমাকে ফোন করবা, যা ইচ্ছা সেটা বলবা, কি মনে হচ্ছে। নাম্বারও দিল। আমার তো কিছুই মনে হয় না, আমার কারোর সাথে কথাই বলতে ইচ্ছে হচ্ছে না, ফোন পড়ে থাকে অন্যদিকে, ঠিক আছে? আর আগে ফোন মানে গেম খেলবো সারাক্ষণ, এরকম ব্যাপার ছিল ওই সময়। মানে ফোন কোথায় থাকে, আমি কোথায়, ফোন থাকলে মানে ফোন বেজে যাচ্ছে, আমার ইচ্ছা করছে ধরি, কিন্তু আমি ধরছি না, আমার সামনেই ফোন পড়ে রয়েছে, অন্য কেউ এসে ফোন ধরছে, কথা বলছে। তো ওইরকম অনেকেরই, আমার মা বাবা সবারই একটা প্রবলেম, বুঝতে তো পারছে না কি হয়েছে। এটা তো কোনো রোগ না বা ওষুধ খেলে কমে যাবে, এরকম প্রথমে কেউই বুঝতে পারেনি। ডাক্তাররা তো, ওরা তো বলবে না যে কবিরাজ দেখাও বা ঠাকুর বাড়ি যাও, না না, ওরা সায়েন্টিস্ট, ওদের মতো ওরা বলছে এই প্রবলেম হতে পারে। তো ওই নাম্বার দিয়েছিল, এমআরআই তারপরে করতে ঢোকালো, ওই বন্ডে সাইন করতে হবে যে ওর ভিতরে। তো আমি তো ভালো ছিলাম, যারা মানে পাগল টাইপ, মাথায় প্রবলেম থাকে, তারা তো বুঝতে পারে না যে ওর মধ্যে কি হচ্ছে এমআরআই করতে গেলে। আমি তো ফুল ওকে। তো আমি যখন আমার ঢোকালো, ওই মেশিন এর মধ্যে আওয়াজ হচ্ছে প্রচুর, প্রায় মনে হয় 30 মিনিট রেখেছিল ভিতরে, মানে প্রচুর আওয়াজ হচ্ছে। আমার তো ওই একটা মনে হয় হেডফোনের মতো দিয়েছিল একটা পন্সে, যাতে ওই আওয়াজটা বেশি না হয়, আর বন্ডে সাইন করতে হয়েছিল। তো প্রচুর আওয়াজ, মানে আমি ভাবছি যে এখান থেকে বেরোই, কখন বেরোবো। ওর মধ্যে মানে ওই প্রথমবার যত খারাপ লাগছে। এবার হয়ে গেল এমআরআই, রিপোর্ট যখন বেরোলো, এবার আমি তো তখন কিছুই মাথায় না যে খারাপ আসবে না ভালো আসবে, সেরকম কিছুই ছিলাম না। তো রিপোর্ট বেরোলো, সবাই বললো ভালো।
মানে আমার ভিতরে কোনো প্রবলেম ছিল না, সবই তো পরে জানতে পারলাম। তো সবকিছু দেখানোর পর সব ডাক্তার অনেক টাকা পয়সা ওষুধ ফষুধ ভরে গেছিল, প্রচুর টাকা গেছে ডাক্তারে। ডাক্তার যখন কিছুই পারলো না, হচ্ছে না কোনো কাজ, তো লাস্টে মানে এইরকম ভাবে ওই রাত থেকে পুরো মানে এতদিন মানে শান্তি মতো ঘুমাতে পারিনি, ঠিক আছে, যে ঘুম হচ্ছে পুরো নির্জুক, ওই ঘুম আর হচ্ছিলই না। তো লাস্টে অনেকেই অনেক কথা বলেছিল, লাস্টে ফুলিয়ায় আমার পিসি বাড়ি, তো ওই পিসমশাই বললো ওখানটা আবার ডাক্তারের থেকে এইসবই বেশি, ঠাকুর বাড়ি গ্রাম সাইডে, তো ওই ওখানটাই একটা বললো যে এত কিছুই তো করলে, তো এখানে এসে একটু দেখো। ওখানে গেলাম, ওখানে প্রায় ওই ভোরের জল ফল সে যা যা করতে বললো উনি, তারপরে ওই কি হাত চালান দিয়ে হয়তো ডাইরেক্ট বলে দিল যে ওই পড়িতে ধরেছে। তখন আমরা জানতে পারলাম যে পড়ি ধরেছে। এর মধ্যে আবার দুই ভাগ থাকে, তখনই জানতে পারলাম যে এটা ভালো ধরলে পরে কাজ হতো না, কিন্তু যেটা ধরেছিল ওটা খারাপ, পুরো মানে মেরেই দেবে। তো মেয়ে পড়েছিল যত সম্ভব, এবার বিষয়টা হলো ভালোটা ধরলে উনি তখনই বললো যে ভালোটা ধরলে বাড়ি ঘর যা ইচ্ছা হয়ে যেত, তো এটা সব নিয়ে নিচ্ছে, প্রচুর টাকা খরচা। তো ওই যে কবিরাজ বাঙালি, ওনার মনসা ঠাকুর আছে, তো উনি সব বুঝে শুনে তো হাত চালান দিয়ে প্রথমে বললো, তারপরে উনি যা যা করার করলো। প্রায় 1 মাস ভালো ছিল, 1 মাস পুরো তাবিজ ফাবিজ তো আমাকে ভরে দিয়েছিল। 1 মাস ভালো থাকার পরে আবার তাবিজ ফাবিজ সব আছে, কি করে হলো আবার গেলাম সঙ্গে সঙ্গে, মানে আবার একই রকম কেন হচ্ছে। তো গেলাম, উনি বলছে যে হয়তো কোনো অসুস্থ বাড়ি, তাবিজ কেটে গেছে, ঠিক আছে, এবার কোনো কারণেই গেছিলাম হয়তো কেটে গেছে, ঠিক আছে। এবার লাস্টে আবার উনি সব ঠিকঠাক করে দিল, আবার ঠিক হলাম। ঠিক হওয়ার পরে আবার একই রকম টাকা নিচ্ছে, কিন্তু একবার ঠিক হচ্ছে ওই টাকা নিচ্ছে, প্রায় শুনেছিলাম হয়তো 25,000, একবার 30, এরকম নিয়েই যাচ্ছে। এবার কি কারণে নিচ্ছে, কি কাজ করছে আমার জানা নেই। তাবিজ ফাবিজ দিচ্ছিল, একটা রিপোর্ট দিয়েছিল, ভরে দিয়েছিল পুরো, হাতে দিয়েছিল। তো ওই একবার ওই খারাপ হচ্ছে, আবার যাচ্ছে, আবার টাকা নিচ্ছে। এবার কি উনি বলছিল যে হয়তো কোনো জায়গায় গেছিল, ওখান থেকে কেটে গেছে, অসুস্থ গেছে, এরকম মরাবাড়ি হয়তো গিয়েছিল, তো ওখান থেকে কেটে গেছে, আবার এরকম হচ্ছে, কেটে যাচ্ছে, তুমি ঠিক করে দিচ্ছ, আবার টাকা নিচ্ছে, ঠিক আছে, মানে টাকারই খেলা ছিল। তো লাস্টে ওটাকে ছাড়লাম, এরকম বারবার হলে কত টাকা আছে মানুষের, ঠিক আছে। তো ওই কবিরাজটাকে ছাড়লাম, আর একটাই গেল ওখানটাই গ্রামের মধ্যে, যে উনি ভালো, উনি সেমই বললো যে পড়েই ধরেছে। তো একটা আমরা ভরসা পেলাম যে হ্যাঁ ঠিকই বলছো, উনিও তাই বলেছিল। তো উনিও যা যা করার, উনিও গাছুনখানি টাকা নিল, ঠিক আছে। ছেলে সুস্থ, আমার বাড়ির থেকে, আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, তো আমার বাড়ির থেকে একটাই চাচ্ছি যে একটাই ছেলে সুস্থ, টাকা দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে। এখানেও সেম। এবার বিষয়টা হলো সব শেষে ওই কবিরাজ বললো, আর একটা যেটা আসলাম, উনি বললো বাড়ির দোষ আছে, যজ্ঞ করতে গাছনখানিক টাকা, টাকার খেলা, যজ্ঞও পড়ে গেল বাড়ি এসে। তারপরে বাড়ির 4 কোণায় কিছু কিছু দিয়ে গেল যে ঠিকঠাক থাকবে, ওটাও কাজ হচ্ছে না। এবার আবার ওই 2-1 দিন ঠিক থাকতাম, আবার এরকম হয়ে যেত। তারপরে হলো লাস্টে ওনার কাছে জিজ্ঞাসা করলাম, কি মানে বাড়ির থেকে জিজ্ঞাসা করলাম যে এটা পুরোপুরি ছাড়ছে না কেন, এরকম বারবার কত মানুষের কত টাকা আছে, ওনার কাছে উনি বলছে ছাড়াতে গেলে আমিই মরে যাবো। ওনার এই উত্তরটা ছিল, আমি পুরোপুরি ছাড়াতে পারবো না, ওকে সাবধানে থাকতে। আর একটা ছেলে মানুষ, নানান জায়গায় যেতে ইচ্ছা করে, কখন কোথায় চলে যাবো কোনো ঠিক আছে, আমরা কি বেছে শুনে এই ওখানে কিছু আছে একটা যাবো না, এরকম হয় না, ছোট ছিলাম তখন। এবার উনি এরকম বলছে, এবার বাড়ির থেকে যাচ্ছে, ঠিক আছে সুস্থ তো হচ্ছে, এবার
আবার টাকাও মানে কিছু হলেই পরেই আবার টাকা। তো লাস্টে যখন কোনো কাজই হচ্ছে না, ওনাকে আমি বাড়ি থাকতাম, যখন প্রথম ঠিক ছিল তখন ওই পিসি বাড়ি ছিলাম, মানে যাতায়াতে ওনার বাড়ি আর কাছাকাছি ছিলাম। যখন বারবার চলে আসছে আমাদের বাড়ি, আমার তো পড়াশোনা রয়েছে, আমার মাধ্যমিকও ছিল। তো তারপরে যখন এই নিয়ে 1 বছর কেটে গেল এরকম করতে করতে, আমার মাধ্যমিক পরীক্ষা আছে। তো এরকম স্কুলে ধরো যখন বাড়ি রয়েছে, ওর মধ্যেই মা বাড়ির থেকে বলছে স্কুলে যা খেলতে যা, তো ঠিক আছে পড়তে হবে না, তুই খেলতে যা, খেলা কর মাঠে গিয়ে, বিকেলে কি করছিস ঘরের মধ্যে, অনেক কথা শুনেছি। তো যখন ওই জোর জবরদস্তি স্কুল পাঠাতো, স্কুলে গিয়েও একা, ছেলে পেলে প্রচুর, একটা এখন কোথাও গেলে পরে একটা ছেলে পেলে আড্ডা আর কি মজা, তখন আর কিছুই ভালো লাগছে না। সবাই নানান রকম ছেলে পেলের মধ্যে আমার অনুভূতি প্রকাশ করছি, ধরো আমার বন্ধুর কাছে বলছি, এবার সেও তো মস্করা করছে, কি হয়েছে এই বয়সে, এমন কথাবার্তা, এরকম করার পর তো ওই চোখ দিয়ে হয়তো মন খারাপ থাকতো, এরকম লোকে বলছে, চোখ দিয়ে জল বেরোতো। স্যাররাও স্কুলের স্যাররাও বলছে তাহলে বাড়ি যাও, শরীর যদি খারাপ করে, অনেকেই নেগেটিভ কথা অনেকেই বলেছে। এবার আমরাও হয়তো বলতে পারি যে কি হচ্ছে, এত টাকা খরচা করছে, কোনো কাজই হচ্ছে না। স্কুল থেকে চলে গেল, বাড়ির থেকে তো আমার মা বাবা হলো খুব চাপা, চিন্তা করে, কিন্তু তোমাকে বুঝতে হবে না, এক ফোঁটা চোখের জল পড়বে না দুঃখ হলে। বাবা কিছু বলে না, দেখছে চেষ্টা করছি, যা হবে দেখা যাবে। মা প্রচুর চিন্তা, উনি আমার সঙ্গে কান্নাও করে আর চিন্তাও করছে। লাস্টে কোনোতেই কোনো কিছু হলো না, ওইখান থেকেও টাকা প্রচুর খাচ্ছে। এবার যখন বাড়ি ছিলাম তখন বারবার ফোন করে, এই আবার হলো, হ্যাঁ ঠিক আছে দেখছি, উনি এরকম কথা ঘুরিয়ে দিত, হ্যাঁ ঠিক আছে আমি দেখে নিচ্ছি কি হচ্ছে। উনিও বলে দিল, আর এদিকে কোনো কাজই হয় না, ওষুধ প্রচুর খাওয়া খাই হলো। সব শেষে আমাদের পাড়ার একজন, তার মনে কোনো একটা অসুবিধা ছিল, তিনি আমাদের জাগলিতে একটা মুসলিম, অনেকেই বলেছিল যে পরি ধরেছে তো জিং ফিং ধরলে পরে মুসলিমরাই কিছু করে কাটিয়ে দেয় পুরো, যেহেতু বাঙালি উনি বলছে যে আমি ছাড়া থেকে আমি নিয়ে জীবনে যাবো, উনি এরকম বললো। তো বাড়ির থেকে যাবে করছিল, হঠাৎ করে এবার পড়াশোনাও তো আছে, এইভাবে কতদিন চলবে, প্রায় 2 বছর দেখতে দেখতে কেটে গেল। ঠিক হতো খারাপ হতো, আবার একই রকম ওই করতে করতে প্রায় কেটে গেল। সব শেষে জাগলিতে একজন সন্ধান দিল, ওখানে প্রচুর লাইন করছে, উনি তোমাকে গিয়ে কিছু বলতে হবে না, উনি তোমাকে দেখলো, দেখে নিজের থেকে উনি বলছে, তোমাকে বলছেন, উনি কারোর সাথে কথা বলছে তোমার দিকে তাকিয়ে। তো আমার গেছিলাম ওখানে, তো অটোমেটিক আমাকে দেখে একাই বলতে থাকছে, চোখ বন্ধ করে একাই কি অসুবিধা উনি কথা বলছে কারোর সাথে, আমি সব শুনতে পাচ্ছি, আমার সব কাজ করছে, মনেও আছে এখন, যেহেতু আমি যদি অতটাও খারাপ থাকতাম তাহলে কিছুই মনে থাকতো না যে কি হয়েছিল। তো উনি একাই কিছু একটা বলছে, কথা বলছে কারোর সাথে, কথা বলতে বলতে যখন হঠাৎ করে প্রচুর লাইন, তো প্রচুর লোক ছিল, হঠাৎ করে কথা বলতে বলতে উনি, আমি শুনেছি যতটুকু, উনি কারোর সাথে কথা বলতে যে কি করে, কেন ধরেছিস, কি কারণে ধরেছিস, কোথা থেকে ধরেছিস, একাই প্রশ্ন করছে, শুনতে পাচ্ছি, সামনে বসেছিলাম। তো উনি একাই যখন বলছে, এবং বলতে বলতে উনি বারবার বলছিল ছেড়ে দে কেন ধরেছিস, বাচ্চা ছেলে কেন ধরেছিস, এরকম অনেক বলতেই থাকছে। তো বলতে বলতে হঠাৎ করে আমার মুখে এই এরকম একটা আঙুল দিয়ে এরকম ঠেসে ধরলো ওই লোকটা, আর আমার চোখ বন্ধ হয়ে গেছে। আবার চোখ বন্ধ হওয়ার পরে আমার কানটা শুধু শুনতে পাচ্ছি, যতক্ষণ হয়তো কেউ পাশ থেকে বলছিল যে যতক্ষণ না ছাড়ে ধরে রাখ, এরকম ধরে রয়েছে, আমার দম ফম আটকে যাওয়ার মতো, আমার চোখ বন্ধ রয়েছে, চোখ খুলতে পারছি না, এরকম ভাবেই ধরেছিল। তো আমি তো প্রচুর চিল্লাচ্ছি, চোখ দিয়ে জলও বেরিয়েছিল,
একটা দম আটকানোর মতো ব্যাপার ধরেই রেখেছিল। আর আমার সব মেয়েরা হয়তো বউরা ছিল, সবাইকে সরে যেতে বললো, সরে গিয়ে সরাইনি, উনি ধরেই রয়েছে প্রায় মনে হয় 15 মিনিট ওরকম ধরেই রয়েছে, যতক্ষণ না হয়তো উনি কিছু একটা দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে। তো লাস্টে যখন ছাড়লো আমি তো পুরো ক্লান্ত, মানে আমি তো ছাড়ানোর চেষ্টা করছি, ছাড়ছে না, আমার তো কষ্ট হচ্ছে, কিছু থাক আর না থাক আমার কষ্ট হচ্ছে, আমি ছাড়ানোর চেষ্টা করছি, উনি ছাড়ছে না, হয়তো উনি কোনো মন্ত্র বলছিল। তো যখন উনি ছেড়ে দিল, মানে একটা ঘাড় ফাড় প্রচুর ব্যথা হয়ে গেছে, ওইভাবে দেয়ালের সঙ্গে ছেটে ধরে রেখেছে, ছাড়ছেই না। লাস্টে সবাইকে ডেকে বলল সব ঠিক আছে, একটা মনে হয় একটাই তাবিজ দিয়েছে, তো ওটাই পরে থাক, কোনো অসুবিধা নেই, কোনো অসুস বাড়ি মরা বাড়ি যে কোনো জায়গাতে ঘুরে বেড়াতে পেরেছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হারাবে না। তো তখন থেকে বাড়ি আসলাম পুরো সুস্থ, যেহেতু মানে এতদিন ধরে সেই রকম ঘুম আনা হয়নি। তো ওই রাত থেকে মানে ওখান থেকে আসার পরে পুরোপুরি সুস্থ, আবার সেই নর্মাল, এখন যেইভাবে দেখছো সেইভাবেই মানে এরকম কেটে গেছে। এই মানে এরকম কি নিয়েছিল, চার্জ নিয়েছিল? আমি যত সম্ভব শুনেছিলাম খুবই কম নিয়েছিল, হাইয়েস্ট মনে হয় 2.5-3 এরকম নিতে পারে শুনেছিলাম। ওখান থেকেই কেটে গেল ওই 3 এরকম নিয়ে। তো যদি উনি বলে দিয়েছিল যে ওনাকে, আমার মাও তো ঠকেছে, অনেকেই অনেক এরকম বলেছে, তো বলেছিল আমরা দেখবো কাজটা কতটুকু হয়, হয়তো মনে হয় 1000 টাকা বাকি রেখেছিল আর পুরোপুরি দিয়েছিল। এবার তখন বললো ঠিক আছে, যদি অসুবিধা হয় তা তুমি আবার নিয়ে আসবে, তখন আর টাকা লাগবে না। তো উনি পুরো গ্যারান্টি, আর হবেই না, উনি বলে দিয়েছে প্রথম দিন পুরো গ্যারান্টি, যদি বাই চান্স কিছু হয় আমার কাছে নিয়ে আসবে। তো আর ভগবানের ইচ্ছায় আর কিছু হয়নি। আর ওনার কাছে পরে গিয়েছিলাম যে কেমন কি আছি নাকি, উনি যেহেতু দেখে বলতে পারে, এখন পুরোপুরি সুস্থ। আর একবার গিয়েছিলাম সুস্থ হওয়ার পরে, কিছুদিন পরে গিয়েছিলাম, তো নর্মালি কথাবার্তা বলে উনি বললো পুরোপুরি সুস্থ, এখন যেইভাবে আছি মানে এখন ওই কেটে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা শুনলে গল্প দাদার সাথে ঘটে যাওয়া, পুরীতে ধরেছিল ওনাকে। তো তোমাদের সঙ্গে যদি কারো এরকম কোনো ঘটনা হয়ে থাকে, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাথে যোগাযোগ করবো। নমস্কার, আজকের মতো শেষ করলাম।